জি, আসসালামু আলাইকুম। মাৎস্যন্যায় কি? এটা সবাই জানতে চেয়েছেন যে মাৎস্যন্যায়টা কি? এই সম্পর্কে আজকে A to Z আলোচনা করব এবং BCS এ এখান থেকে কি ধরনের প্রশ্ন এসেছে। তারপর নিবন্ধন পরীক্ষা বা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এই অংশ থেকে কি কি প্রশ্ন এসেছে আজকে A to Z আলোচনা করব। সাধারণত প্রাচীন বাংলার ইতিহাস যেই অংশটা থেকে মানে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে এই অংশটা। এখানে শুধু যে মাৎস্য নেয় তা নয়, এর সাথে অনেকগুলো বংশ জড়িত আছে, রাজবংশ জড়িত আছে। যেমন পাল যুগ, তারপর হচ্ছে সেন যুগ, তারপর হচ্ছে মুসলমান শাসন আমল। তো এই যে মাৎস্য নেয়টা, এইটা আমরা আগে একটু জেনে নিব। যদি বলা হয় মাৎস্য নেয় শব্দের অর্থ কি, এর অর্থ হলো যে পুকুরের বড় মাছ ছোট মাছকে গিলে খাওয়া, এটা হচ্ছে তার অর্থ। এই যে কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন, এটাও কিন্তু একটা প্রশ্ন। কৈবর্ত বিদ্রোহ দ্বিতীয় মহিপালের সময় হয়েছিল। সালটা কবে মনে আছে? 1070 থেকে 1077। এই যে দীর্ঘ 7 বছর পর্যন্ত কৈবর্ত বিদ্রোহ চলে দ্বিতীয় মহিপালের সময়, তাই না? দ্বিতীয় মহিপালের সময়ে এই যুদ্ধটা চলে। এখন এই যুদ্ধে বরেন্দ্র অঞ্চলে মূলত কারা এই আন্দোলনটা করেছে? বরেন্দ্র অঞ্চলের মৎস্যজীবীরা। ঠিক আছে, মৎস্যজীবীরা এই আন্দোলনটা করেছে, কারণ মাছের দাম পাওয়া যায় না। মাছ বিক্রি করলে দেখা যাচ্ছে যে রাজাদের খাজনা দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায়। অর্থাৎ অর্থনীতি, এই অর্থনীতিকে কেন্দ্র করে, আবার সংস্কৃতি এটাকে কেন্দ্র করে, তারপরে বল প্রয়োগ, অতিরিক্ত বল প্রয়োগ করার কারণে দেখা যাচ্ছে যে এই কাহিনীটা ঘটেছে। কিন্তু রাজা এই যে মহিপাল, দ্বিতীয় মহিপাল কিন্তু এত কঠিন লোক ছিলেন না। তিনি ছিলেন সহজ সরল লোক। কিন্তু তার আশেপাশে যে লোকগুলা থাকতো, হ্যাঁ, তারা কিন্তু ডেঞ্জারাস ছিল। তারা বিভিন্নভাবে ভুলভাল বুঝায়া মহিপালকে ক্ষিপ্ত করে তুলতো, আর তিনি হচ্ছে নতুন নতুন আইন করে জনগণের উপরে দিয়ে স্টিম রুলার চালাতো। কিন্তু মহিপাল এত আইন বুঝতেন না, সংবিধান বুঝতেন না, উনি কথা কম বলতেন। আর এই সুযোগে তাকে মিস ইউজ করা হলো, তাকে ব্ল্যাকমেইল করা হলো। তাকে যে স্ক্রিপ্ট লিখে দিত মানুষের সামনে বক্তৃতা দেওয়ার জন্য, এগুলা ভুলভাল লিখে দিত, যাতে মহিপাল মানুষের কাছে হচ্ছে হালকা হয়ে যায়, মানুষের কাছে যাতে মানে সে ব্ল্যাক হয়ে যায়। ঠিক আছে, এভাবে তাকে স্ক্রিপ্ট লিখে দিত তার উপদেষ্টারা, তার আশেপাশে মন্ত্রী উজিররা। এই কারণে দেখা গেল যে মানুষ খেপে গেল, তার বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। ফলে উত্তরাঞ্চল পুরাটাই দখল করে ফেলেছে এই একজন ব্যক্তি, যার নাম হলো দিব্য। যার নাম কি বলেন? যার নাম হচ্ছে দিব্য। এই দিব্যের নেতৃত্বে মূলত এই কৈবর্ত বিদ্রোহ হয়েছে। ক্লিয়ার? জি ভাইয়া, আমি ভর্তি হতে চাই। আচ্ছা, জি ভাইয়া, ভর্তি অবশ্যই হবেন, কেন হবেন না? এই চান্স কি মিস করবেন আপনি? আপনি এরকম আমাদের শিডিউল ধরে ধরে ক্লাস আছে, শিডিউল ধরে ধরে এবং টপিক ভিত্তিক আমরা এখানে ক্লাস নেই। আপনি এখানে ভর্তি হবেন না, কোথায় হবেন ভাইয়া? আমরা এখানে আপনাকে অনেক যত্ন করব, ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আপনার লক্ষ্যে পৌঁছে দিতে। আপনি একবার ভর্তি হলে আজীবন সদস্য হবেন আমাদের এখানে, আজীবন। যদি আপনি মনে করেন ক্লাস নিয়ে সন্তুষ্ট না, ঠিক আছে, অন্য অন্য কোচিং সেন্টার বা অন্য কোথাও যদি নাকি সেরা মনে হয়, আপনি ওখানে ভর্তি হন। ঠিক আছে, আপনি যদি মনে হয় যে না সোহেল ভাইয়া, আপনার কথা আমার বোঝা যাচ্ছে, সহজ সরল ভাবে আপনি বুঝান বা আমি বুঝতে পারছি, তাইলে আপনি ভর্তি হন। ঠিক আছে, আপনি যদি না বুঝেন আমার কথা, ধরেন সোহেল ভাইয়া আপনি অসাধারণ ক্লাস নেন কিন্তু আপনি বুঝেন না, তাহলে লাভ হলো কি? আমি যদি আপনাকে বুঝাতে না পারি, আপনি এখানে ভর্তি হওয়াই দরকার নেই। যদি মনে হয় যে না ভাইয়া আমি বুঝতে পারছি আপনার কথা একবার সহজ সরল ভাবে আপনি বুঝান, আপনি সাইদুল স্যার, তারপর আমাদের বাংলা স্যারেরা, ইংরেজি, তারপর হচ্ছে ম্যাথের স্যারেরা সহজভাবে বুঝায়, যদি মনে হয় আপনার কাছে, আপনি ভর্তি হন। ঠিক আছে, আর আমাদের কথা শুনতে হবে। আমাদের কথা শুনলে আপনার 3 থেকে 4 মাসের মধ্যে চাকরি হবে ইনশাল্লাহ। এই 3 থেকে 4 মাস আপনি আমাদের সাথে লেগে থাকবেন, চাকরি নিশ্চিত ইনশাল্লাহ। কোথাও না কোথাও আপনি ঢুকবেন। শুধু 19তম নিবন্ধন এটা নিয়ে পড়ে থাকলে হবে না। আপনাকে আমরা অন্য পরামর্শ দিব যে আপনি 10 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষাগুলো দেন। আবার বিসিএস পরীক্ষার সার্কুলার যখন আসবে এখানেও আপনি দিবেন, কারণ আপনি তো প্রস্তুত, আপনার প্রস্তুতি আছে, আপনি পারবেন। আসেন পরের প্রশ্ন। এখানে বলা আছে পাল শাসনামলে রচিত একটি কাব্য হলো ড্যাশ। পাল শাসনামলে একটি কাব্য, কাব্য বলতে হচ্ছে কাব্যগ্রন্থ।
ইংলিশে যেটাকে বলা হয় পোয়েট্রি। বলেন, এই যে পাল শাসনামলে, এটা কি মনসা মঙ্গল কি পাল যুগে হয়েছে? আরে না, মনসা মঙ্গল হয় না। শ্রীকৃষ্ণ কীর্তন কি এটা হয়েছে? অনেক প্রাচীন গ্রন্থ এগুলো। চৈতন্য চরিতম এটা কি হয়েছে? না। তাইলে এখানে আমরা পাচ্ছি রামচরিতম। এই সে রামচরিতম, এটাই মূলত পাল শাসনামলে রচিত একটি গ্রন্থ। পাল শাসনামলে রচিত যে গ্রন্থ রামচরিতম, যে গ্রন্থের মধ্যে দ্বিতীয় মহিপালের ভেঙে পড়ার কারণ এবং কৈবর্ত বিদ্রোহের কারণ, ফলাফল, তারপরে তাদের পরিণতি কি হয়েছিল, এগুলো উল্লেখ আছে রামচরিতম। আর রামচরিতম এই গ্রন্থটি রচয়িতা কে, এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন, কমেন্টে জানান। তারপরের প্রশ্ন আসি, আমরা দেখি রামচরিতম কাব্য কে লিখেছেন। এই তো প্রশ্ন চলে আসছে, রামচরিতম কাব্য কে লিখেছিলেন? দেখি এটা অ্যান্সার কারা করবেন। থ্যাংক ইউ সো মাচ জোনাকি পোকা, শারমি, সীমা আক্তার আপু, নাসরিন সুলতান আপু, রোকসানা আক্তার আপু, রেজওয়ান আলী, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সৌরভ শাহরিয়ার, অবশ্যই ক্লাসে রিয়াকশন ইউজ করবেন। আপনার তো রাতে ক্লাসে আসার কথা, এখন কেন আসছেন? আচ্ছা, হ্যাঁ, কখন আসি? ফ্রি ক্লাস যে কোনো সময় আমি আসতে পারি ভাইয়া, যে কোনো সময়। রাতে হচ্ছে সাম্প্রতিকের উপরে ক্লাস হবে। তারপরে আমাদের কেয়ার সুজন, থ্যাংক ইউ সো মাচ। তাইলে রামচরিত কাব্য কে লিখেছেন এমন প্রশ্ন যদি আসে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সন্ধ্যাকর নন্দী লেখক। সন্ধ্যাকর নন্দী এর লেখা রামচরিত বা রামচরিতম এই বইটি, যে বইতে দ্বিতীয় মহিপালের ইতিহাস এবং কৈবর্ত বিদ্রোহের ইতিহাস, 7 বছরের যে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন পালরা, সেই ইতিহাসটা তিনি এখানে উপস্থাপন করেছেন, যার মাধ্যমে দেখা যাচ্ছে উত্তরাঞ্চলের প্রভাব খর্ব হয়েছে পালদের এই বিদ্রোহের মাধ্যমে। আমরা একটু দেখব সেন রাজবংশের আদি নিবাস কোনটি। সেন রাজবংশের আদি নিবাস দক্ষিণাত্যের কর্ণাট, নাকি তুর্কমেনিস্তান, মঙ্গোলিয়া, নাকি পারস্য? আচ্ছা দেখেন, পারস্য মানে ইরান। তো ইরানটা কিন্তু আসলে সেনরা শাসন করেননি, ইরানকে শাসন করেছে মৌর্যরা, তার মানে এটা হচ্ছে না। মঙ্গোলিয়া, তাহলে মঙ্গোলিয়া এটা হচ্ছে মধ্য এশিয়ার একটা দেশ, তার মানে এটা হচ্ছে না। আমাদের আসতে হবে মঙ্গোলিয়ার শাসকরা এসে কিন্তু আমার ভারতবর্ষ শাসন করেছেন, মঙ্গোলিয়াকে শাসন করার মতো দুঃসাহস কেউ দেখায় নাই। তুর্কমেনিস্তান হবে না, কারণ তুর্কমেনিস্তান, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, কিরগিজস্তান, আজারবাইজান এগুলো হলো মধ্য এশিয়ার দেশ। তার মানে বুঝতে পারছেন কোনটা হবে, দাক্ষিণাত্যের কর্ণাট। দাক্ষিণাত্যের কর্ণাট, ঠিক আছে, দাক্ষিণাত্যের কর্ণাট। এই অঞ্চলটা মূলত সেন রাজবংশের আদি নিবাস ছিল। সেন রাজবংশের আদি নিবাস ছিল দাক্ষিণাত্যের কর্ণাট, বর্তমানে যে কর্ণাটক রাজ্য, হ্যাঁ, কর্ণাট রাজ্য বর্তমানে এটা, ঠিক আছে। এই অঞ্চলেই মূলত এদের জন্ম, এদের পৈতৃক পুরুষরা ছিল, তারা এসে বাংলা থেকে পশ্চিম বাংলা পর্যন্ত তারা শাসন এবং শোষণ করেছে দীর্ঘকাল। তারপরে আমরা একটু দেখব যে সেন বংশের আদিনিবাস, সেন বংশের আদিনিবাস কোথায় ছিল। তাহলে একই কথা দেখেন বারবার আসে, সেন বংশের আদিনিবাস কোথায়? বিজয়নগর, নন্দীগ্রাম, দেখছেন কিনা একই প্রশ্ন ঘুরে ফিরে আসে। কোনটা হবে? এটা হবে দাক্ষিণাত্যে, দাক্ষিণাত্যে। তারপরে দেখেন সামন্ত সেন থেকে স্বাধীন রাজা, সামন্ত সেন থেকে স্বাধীন রাজা কে ছিলেন? বিজয় সেন, বল্লাল সেন, হেমন্ত সেন, লক্ষণ সেন। আচ্ছা, সামন্ত সেন তিনি আসলে কোন সেন বংশ উনি আসলে প্রতিষ্ঠা করেন নাই, প্রতিষ্ঠা করেছেন যিনি, তিনি হচ্ছেন তারই বংশধর, তারই পুত্র, যার নাম হচ্ছে হেমন্ত সেন। এই সেই হেমন্ত সেন যিনি সেন বংশের প্রতিষ্ঠাতা, সেন বংশের প্রতিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন এই হেমন্ত সেন, ঠিক আছে। এই সেন বংশের শ্রেষ্ঠ রাজাকে এটা আসে, মূলত সেন বংশের শ্রেষ্ঠ, আপনারা কি জানেন সেন বংশের শ্রেষ্ঠ রাজা মানে যিনি দিক বিদিক বিজয় লাভ করেছিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিজয় সেন।
এই সেই বিজয় সেন, যিনি সেন বংশের শ্রেষ্ঠ রাজা হিসেবে পরিচিত। আরো আছেন, যেমন বল্লাল সেন আছেন, এই যুগের শ্রেষ্ঠ রাজা। তবে শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ যাকে বলা হয়, যার চৌকস ছিল, যার স্ট্র্যাটেজি খুব ভালো ছিল অন্যদের তুলনায়, তিনি হচ্ছেন বিজয় সেন। যেমন মুঘল শাসকদের মধ্যে আকবর ছিলেন সেরা। তো এই হচ্ছে বিষয়। এবার দেখেন আপনারা আরেকটা প্রশ্ন, এখানে বলা আছে বাংলার প্রথম মুসলিম শাসক কে ছিলেন? বাংলায় সেনদের পতন ঘটিয়ে প্রথম যিনি এই বাংলায় মানে ক্ষমতা দখল করেছিলেন, কোনো প্রকার রক্তপাতহীন সেই ব্যক্তিটাকে, এই ধরনের প্রশ্নগুলো দেখেন 10 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষাতে এসেছে। এই কারণে এগুলা পড়বেন। প্রথম বিষয়টা, প্রথম যদি কোথাও বলা হয় প্রথম কোনটি, এই ক্ষেত্রের এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে। তাহলে বাংলায় প্রথম মুসলিম শাসক কে ছিলেন? বখতিয়ার খিলজি, হোসেন শাহ, ইখতিয়ার খলজি, ইখতিয়ার খলজি না, মূলত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ঠিক আছে, মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নাকি ফখরুদ্দিন মুবারক শাহ? তো ওনারা পরে আসছে। মূলত 1204 খ্রিস্টাব্দে 1204 খ্রিস্টাব্দে সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে আমার এই বাংলা দখল করেছিলেন যিনি, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যিনি 1204 খ্রিস্টাব্দে এই বাংলা দখল করেছিলেন। মূলত এই যে লক্ষণ সেনের দুইটা রাজধানী ছিল। একটা রাজধানী ছিল নদিয়াতে, এখনো ভারতে নদিয়া আছে, তো বাংলাদেশের নদিয়ার নাম হয়ে গেছে কুষ্টিয়া। বুঝতে পেরেছেন? বাংলাদেশের নদিয়ার বর্তমান নাম কি? কুষ্টিয়া। এই যে কুষ্টিয়া বর্তমান নাম হয়েছে। আরেকটা অঞ্চল তার রাজধানী ছিল, যেটার নাম হচ্ছে বিক্রমপুর। এখনো বিক্রমপুর আছে, তবে বিক্রমপুরের অধিকাংশ অঞ্চল এখন মুন্সিগঞ্জ নামে পরিচিত। এই যে দুইটা অঞ্চল ছিল তার রাজধানী, ঠিক আছে, নদিয়া এবং বিক্রমপুর। এখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, উনি হচ্ছেন একজন তুর্কি সেনাপতি। তো তিনি 17 জন সৈন্য নিয়ে, কতজন বলেন? 17 জন সৈন্য নিয়ে তিনি ব্যবসা করার জন্য লক্ষণ সেনের সাথে একটু আলোচনা করতে আসছেন। লক্ষণ সেন যে 17 জন সৈন্য দেখলেন, তিনি ফিট হয়ে গেলেন। কারণ কি? কারণ হচ্ছে যে পায়ের নিচে মাটি নাই, যে জনগণের ভোটে তো উনি নির্বাচিত হন নাই। উনি হচ্ছেন মানুষের অভিশপ্ত ছিলেন, মানুষ তাকে ঘৃণা করত, তার নির্যাতনে মানুষ থাকতে পারত না, অতিষ্ঠ হয়ে পড়েছিল। যার কারণে দেখা যাচ্ছে যে তার ভয় বেশি, চোরের মনে সবসময় পুলিশ পুলিশ থাকে। 17 জন সৈন্য নিয়ে যখন প্রবেশ করলেন তার রাজদরবারে, লক্ষণ সেন ভয়ে নদিয়া থেকে পালায়া তিনি চলে গেলেন বিক্রমপুরে। নদিয়া থেকে পালিয়ে লক্ষণ সেন চলে গেলেন বিক্রমপুরে। কত সালে? 1204 সালে। বাংলার প্রথম পলাতক রাজাকে, বাংলার প্রথম পলাতক রাজা যিনি, তিনি হচ্ছেন এই লক্ষণ সেন, যিনি পালিয়েছিলেন। আর কেউ কিন্তু পালান নাই। ঠিক আছে, তাহলে বাংলায় প্রথম যে সরকার প্রধান পালিয়েছেন তিনি হচ্ছেন এই লক্ষণ সেন। শেষ লক্ষণ সেন মসনদ ভেঙে পড়ল। যদিও তার ছেলে কিছুকাল ক্ষমতায় আসছিল, কিন্তু তিনি অত দক্ষ ছিলেন না, আর মানুষ তাকে ভালোই বাসে না। ঠিক আছে, যে মানুষ ভালোবাসে না, বলছে আপনি ক্ষমতা থেকে নেমে যান, তাই ভালো, মুসলমানদের দেশ চালাক। তখন এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ক্ষমতা নিতে চায় না, কিন্তু এই বাংলার মানুষজন তাকে ক্ষমতা দিয়েছে যে স্যার আপনি আমাদের দেশ চালান। ঠিক আছে, আপনি তো আমাদেরকে মারেন নাই, রক্তপাতহীন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আপনি দেশ চালান, আমার দেশটা সুন্দরভাবে আপনি চালান। তখন ইনি দেশ চালানো শুরু করলেন। আর এই সময়ে দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পীর, উলি, আউলিয়া, গাউস, কুতুব, মুসলিম, দার্শনিক, সন্ন্যাসী, এরা হচ্ছে বাংলায় আসলেন, ইসলাম প্রচার করলেন। ঠিক আছে, তাইলে বাংলায় প্রথম যে মুসলিম শাসক ছিলেন উনি আর কেউ নন, তিনি কে? তিনি হচ্ছেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। যদিও 2 বছর পরে 1206 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়ে যায়। ঠিক আছে, উনি মারা যান। ঠিক আছে, 1206 খ্রিস্টাব্দে তিনি মারা যান, কিন্তু বাংলার মানুষজন এই মুসলিম শাসনকে ওয়েলকাম জানিয়েছে, আর তাকে ছেড়ে দেয় নেই। এই শুরু হয়ে গেল মুসলিম শাসন।
কিন্তু এর পূর্ব পর্যন্ত সেনদের পূর্ব পর্যন্ত যারা ছিল তারা ছিল বৌদ্ধ। তার মানে ভারতবর্ষে প্রথম যারা শাসন করেছিল তারা ছিল বৌদ্ধ। তারপরে এই বৌদ্ধদের আগে যারা ছিল তখন কোনো ধর্মকর্ম ছিল না, এটা ছিল ধর্ম নিরপেক্ষ। তাহলে ধর্ম নিরপেক্ষদের হাত থেকে ক্ষমতা আসলো বৌদ্ধদের হাতে। বৌদ্ধরা যেমন মৌর্য, গুপ্ত, তারপর হচ্ছে পাল, এই হচ্ছে বৌদ্ধদের শেষ, পালদের পরে বৌদ্ধ শেষ। তারপরে কারা শাসন করে? হিন্দুরা। হিন্দু মানে হচ্ছে সেনরা। আর এই হিন্দুদের পরে যারা ক্ষমতায় আসে তারা হচ্ছে মুসলিমরা। এই মুসলিমরা দীর্ঘকাল শাসন করে। মুসলিমদের পরে বর্তমানে ভারতবর্ষ যারা শাসন করে তারা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে, ধর্ম নিরপেক্ষরা বর্তমানে ক্ষমতায়। তাহলে দেখেন, ধর্ম নিরপেক্ষ প্রথম, আবার ধর্ম নিরপেক্ষ হচ্ছে বর্তমান। কেন যেন কিছু একটা ঘটতে যাচ্ছে, কি যেন একটা মিল, কি যেন একটা অন্ত মিল রয়েছে। প্রথমে ছিল ধর্ম নিরপেক্ষ, কারণ এই ভারতবর্ষের মানুষের প্রথমে কোনো ধর্মই ছিল না, কোনো ধর্মই মানে না। পরবর্তীতে সেই নেপালের লুম্বিনী থেকে গৌতম বুদ্ধ সেই ভারতবর্ষে বলো যে শোন, তোরা ধর্ম মান, তাইলে তোরা হচ্ছে বিশৃঙ্খল হবি না। এই মানুষ হচ্ছে ধর্মের সাথে পরিচয় হয়। তখন এই বৌদ্ধ ধর্মকে এস্টাবলিশ করার জন্য অনেক ব্যক্তি কাজ করেছেন, কিন্তু সম্রাট অশোক এসে হচ্ছে বৌদ্ধ ধর্মকে ভারতবর্ষের রাজধর্ম ঘোষণা করে দিলেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে বৌদ্ধদের হাত থেকে হিন্দুরা ক্ষমতা নেয়, হিন্দুদের হাত থেকে মুসলিমরা ক্ষমতা নেয়, বর্তমানে কেউ ক্ষমতা নাই, বর্তমানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ। বলেন কেমন লাগছে? বলেন ক্লাস কি কেমন লাগছে? ইনফরমেশন কি পাচ্ছেন? দেখেন ভাই, আমি অত গল্প পারি না, আমি যা গল্প করব সেটা আপনাদের কাজে আসবে, এভাবে হচ্ছে আমি আমার ক্লাস নেই। ক্লাস শাহরিয়ার ভাই, আমাদের অনেক আগেই ক্লাস শুরু হয়েছে, আপনি অনেক কিছু মিস করেছেন। আমরা 11 নম্বর প্রশ্ন শেষ করলাম। 11 নম্বর প্রশ্নের মধ্যে তথ্যের জাহাজ দিচ্ছি। প্রশ্ন, বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে? বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে? 1212 নাকি 1200, 1201 নাকি 1204? এই প্রশ্নের অ্যান্সার আপনারা করবেন, কারণ এই প্রশ্নটা দেখেন বিসিএস আসছে, ব্যাংকে আসছে, তারপরে এই প্রশ্নটা আমার নিবন্ধনের প্রশ্ন, এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে। বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে? 1212 নাকি 1200 সাল? তবে এই ত্রয়োদশ শতকে হয়েছিল, 1200 সালের পরে যেটা হয়েছে এটা ত্রয়োদশ শতক। তার মানে আপনারা যেটা অ্যান্সার করছেন সেটা হলো 1204 খ্রিস্টাব্দ। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রক্তপাতহীন, কি পাতহীন বলেন? এই যে রক্তপাতহীন বঙ্গজয়, রক্তপাতহীন বঙ্গজয় করলেন। তার মধ্যে কোন কোন অঞ্চল? যেমন নদিয়া ছিল, যেমন গৌড় ছিল, এই অঞ্চলগুলো, যেমন বঙ্গ ছিল, এই অঞ্চলগুলো তারা দখল করে ফেলে। পরবর্তীতে সমগ্র বাংলা দখল হয়ে যায়। ঠিক আছে, তারপরে যেমন ফখরুদ্দিন মোবারক শাহ আসলেন, ফখরুদ্দিন, এই সেই ফখরুদ্দিন মোবারক শাহ, তিনি এসে সোনারগাঁ স্বাধীন করলেন 1338 সালে। 1338 সালে এই যে সোনারগাঁও, এই যে নারায়ণগঞ্জের যে সোনারগাঁও, এই সোনারগাঁও দখল করলেন বা স্বাধীন করেন। সোনারগাঁ স্বাধীন করেন কবে? 1338 সালে। যার কারণে ওনাকে বলা হয় বাংলার প্রথম সুলতান। বাংলার প্রথম সুলতান যিনি, তিনি হচ্ছেন ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহী হচ্ছেন বাংলার প্রথম সুলতান। দেখাচ্ছে 1338 সালে শুরু হয়েছে, এই বংশটা শেষ হয়েছে 1538 সালে। অর্থাৎ 200 বছরের সুলতানি যুগ ছিল আমার এই বাংলায়। 200 বছর সুলতানি যুগ ছিল আমার এই বাংলায়। পরবর্তীতে পাঠানরা আসে, তারপরে হচ্ছে নবাবরা আসে, তারপরে অনেক বংশ মুসলিমদের এসেছে, মুঘলরা শাসন করেছে। আর এখন আর কেউই শাসন করে না, এখন শাসন করে ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে। ঠিক আছে, সার্কুলার দিয়েছে নাকি কেউ বলবেন? আচ্ছা,
জোনাকি পোকা নিবন্ধন এখনো সার্কুলার দেয়নি, তবে খুব শীঘ্রই পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা মনে করেছিলাম রমজানে দিবে, কিন্তু যেহেতু রমজানে দেয়নি তার মানে খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর নিবন্ধন সার্কুলার দিলে তো আপনার আর পড়া হবে না, সার্কুলারের আগে আপনাকে পড়ে ফেলতে হবে, পড়া কমিয়ে ফেলতে হবে। ঠিক আছে, অনার্সের 4 বছরে পড়ে না, যে পড়াশোনা করেন না, এই পড়াশোনা দেখেন চাকরির জন্য করতে হয় দ্বিগুণ তিনগুণ। আপনার বুকে হাত দিয়ে বলেন তো, চাকরির জন্য যে পড়াশোনাটা করতেছেন, অনার্সে কি আসলে এভাবে পড়াশোনা করেছেন? মাস্টার্সে কি এভাবে পড়াশোনা করেছেন? বা আপনার জীবন এরকম পড়াশোনা করেছেন? করেন নাই। চাকরির জগতে এসে আপনাকে এত পরিমাণ পড়াশোনা করতে হয়, বিকজ ওই সময়টা আপনি কাজে লাগান নাই। ঠিক আছে, ওই সময় স্যারেরা কিন্তু ক্লাসের মধ্যে বলতো, ক্লাস টেস্ট দিত, তারপরে হচ্ছে ক্লাস প্রেজেন্টেশন নিত, তারপর হচ্ছে ক্লাস পারফরমেন্স নিতেন, তারপরে আপনাকে হোমওয়ার্ক দিতেন, এগুলো কিছুই করেন নাই। যদি ওই সময় করতেন তাইলে মাস্টার্স বা অনার্স শেষ হওয়ার সাথে সাথে আপনি চাকরি পেয়ে যেতেন। অনেকে পেয়েছে তো, যারা অনার্স মাস্টার্সে ভালো স্টুডেন্ট ছিল, পড়াশোনার সাথে লেগেছিল, তাদের চাকরি 1-1.5 বছরের মধ্যে হয়ে যায়। মাস্টার শেষ, চাকরি নিয়ে নিচ্ছি, এরকম অনেকে বিসিএস হয়ে গেছে তো। ঠিক আছে, তো আপনাদেরকে আমি সেই পরামর্শ দিচ্ছি ভাই, সার্কুলারের আশা আপনি বসে থাকেন না, আগে আগে পড়াটা কাভার করেন। সার্কুলার দিবেই, আজ না হয় কাল সার্কুলার দিবে, তখন কিন্তু আপনি আর কুলাবেন না। অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা 1 ঘন্টা পড়লে 8 ঘন্টার পড়া মুখস্থ করে ফেলতে পারে, তাদের সাথে আপনি কুলাবেন না। এই জন্য পড়া আপনি বাড়াইয়া দেন। মেধাবীদেরকে যদি আপনি অতিক্রম করে যেতে চান, পড়া বাড়ান। এখন এখন পড়া বাড়ায়া কমিয়ে ফেলেন। ঠিক আছে, আচ্ছা। এখন দেখেন বখতিয়ার খলজি কত সালে নদিয়া জয় করেন, একই কথা, কত সালে নদিয়া জয় করেন আর কত সালে বঙ্গ জয় করেন, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে কোনটা? 1204-এ। তাহলে বখতিয়ার খলজি নদিয়া বা লখনাবতী জয় করেন কবে? 1204-এ। আর যদি নদিয়া না বলে এখানে বঙ্গ বলা হতো, নদিয়া না বলে যদি বঙ্গ বলা হতো, তাও 1204 খ্রিস্টাব্দই সঠিক অ্যান্সার হতো। তারপরে আসেন পরের প্রশ্ন। ইতিহাস বিখ্যাত তরাইনের দ্বিতীয় যুদ্ধে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কার প্রধান সামরিক সেনাপতি ছিলেন? দেখছেন কিনা, প্রধান সেনাপতি, প্রধান সামরিক সেনাপতি ছিলেন এই সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। আমরা তো জানি তরাইনের যুদ্ধ হয় 2টা, তাই না? তরাইনের তরাইনের যুদ্ধ কয়টা হয়? তরাইনের যুদ্ধ 2টা হয়। তরাইনের যুদ্ধ হয় 2টি। কবে? একটা হয়েছিল 1191-তে, আর একটা হয়েছিল 1192-তে। এই যে 2টা যুদ্ধ হয়, এই 2টা যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজের মধ্যে। একটা মানে মোহাম্মদ ঘুরি আর হচ্ছে পৃথ্বীরাজ। এতে দেখা যায় মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিলেন আর পৃথ্বীরাজ জয়লাভ করেছিলেন এবং মোহাম্মদ ঘুরি আহত হয়েছিলেন। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি কি হন? আহত হন। দ্বিতীয় যুদ্ধে সেনা প্রধানের দায়িত্ব দেয়া হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ইনি কি করলেন? আবার যুদ্ধে লিপ্ত হলেন। কে কে? ঘুরি আর হচ্ছে পৃথ্বীরাজ। এই দুইজনে তো রাজা, তাই না? এই পৃথ্বীরাজের মধ্যে যুদ্ধ হলো। দেখা গেল যে মোহাম্মদ ঘুরিকে জয় এনে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তিনি জয় এনে দেন। এখানে পৃথ্বীরাজ আহত হন এবং নিহত হন। তার মানে পৃথ্বীরাজের জীবন শেষ এখানেই, আর শুরু হয়ে গেল এই ঘুরিয়ের শাসনে ভারতবর্ষে। তো এই হচ্ছে তরাইনের যুদ্ধ। তাহলে পরীক্ষাতে আসে তরাইনের যুদ্ধ কয়টি হয়েছে, কত সালে হয়েছে, এভাবে 2ভাবে প্রশ্নটা আসে। ক্লিয়ার? এবার আমরা দেখাবো আরেকটি প্রশ্ন। বাংলায় সেন রাজবংশ, দেখেন 1070 থেকে 1230 খ্রিস্টাব্দ, এটা সেন রাজবংশের স্থায়িত্বকাল। শেষ করেন কি? মানে 1070 থেকে এই যে 1230 সাল পর্যন্ত, 1230 সাল পর্যন্ত আসলে ক্ষমতায় কে ছিল? মূলত 1070 না, আবার কোন কোন বইতে লেখা আছে সেন রাজবংশটা মূলত 1095 থেকে শুরু হয়েছিল। 1095 থেকে 1204 পর্যন্ত ছিল। হ্যাঁ, 1204 পর্যন্ত, কিন্তু আবার 1230 পর্যন্ত ছিল, কারণ লক্ষণ সেনের পুত্র এই বাংলাকে দীর্ঘকাল শাসন করেছিলেন। তাই বাংলায় সেন রাজবংশ শেষ করেন কে?
অর্থাৎ সর্বশেষ সেন রাজা কে ছিলেন? ঠিক আছে, শেষ সেন রাজা কে ছিলেন? বল্লাল সেন, লক্ষণ সেন, বক্তের খলজি, কেশব সেন। দেখেন, বল্লাল সেন তো হবে না এবং বক্তের খিলজি হবে না। মূলত এখানে শেষ কে বলেছে এটা জানতে চেয়েছে। তাহলে লক্ষণ সেন এবং কেশব সেন দুইজনের মধ্যে হবে। তো আমরা দেখেছি লক্ষণ সেন উনাকে ক্ষমতাচ্যুত করেন কে? ইকতার উদ্দিন। তারপরে তার ছেলে আসে। তার ছেলেকে, তার ছেলে হচ্ছে এই সেই কেশব সেন। ঠিক আছে, তার ছেলে হচ্ছে কেশব সেন। এই কেশব সেন হচ্ছে বাংলায় শাসন করেছেন। কিন্তু যেহেতু সময় উল্লেখ করে দিয়েছে, দেখেন এখানে যেহেতু সময় উল্লেখ করে দেয়া হয়েছে, তাই এখানে অ্যান্সার দিয়েছে লক্ষণ সেন, তাই না? কিন্তু যদি এবার বলা হয় যে বাংলার সর্বশেষ সেন রাজা কে ছিলেন, তখন কিন্তু কেশব সেনই অ্যান্সার হবে। আর যদি কেশব সেন না থাকে তখন হবে লক্ষণ সেন। এখন আমরা লক্ষণ সেনকে দিতে পারছি না, কারণ বাংলায় সেন রাজবংশ শেষ করেন যিনি, বাংলায় শেষ সেন রাজবংশ শেষ করেন যিনি, তিনি হচ্ছেন কেশব সেন বা শেষ সেন রাজা। এভাবে হচ্ছে আপনাদেরকে অ্যানালাইসিস করে পড়তে হবে। ঠিক আছে, অনেকেই অনেক বইতে আবার কিন্তু আমি লক্ষণ সেনকে পেয়েছি, বলেছে লক্ষণ সেন হচ্ছে বাংলার শেষ সেন রাজা। কিন্তু না, লক্ষণ সেনের ছেলের নাম তো হচ্ছে কেশব সেন, তিনি তো দীর্ঘকাল এই বাংলাকে শাসন করেছেন। তার মানে সেন বংশ তো শেষ হয়ে যায় নাই, তাই না? শেষ হয়ে যায় না, তাহলে শেষ হয়েছে যার সময়, তিনি হচ্ছেন কেশব সেন। তাই কেশব সেন হচ্ছে উত্তর হবে। কিন্তু কেশব সেন যদি অপশনে না থাকে তখন আমি অ্যান্সার করব লক্ষণ সেনকে। আচ্ছা, তারপরে দেখেন মাৎসনে বলতে কি বুঝায়। মাৎসনে বলতে কি বুঝায় দেখেন 35তম বিসিএস এর প্রশ্ন। শক্তিশালী শাসন, নাকি বড় মাছ ছোট মাছকে খায়, নাকি রাজতন্ত্র, নাকি ধর্মীয় শাসন? তাহলে বলেন, মাৎসনে বলতে এটা আসলে কোনটাকে বুঝাবে? এই চারটা অপশনের মধ্যে শক্তিশালীর শাসন, নাকি বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে এটাকে বুঝিয়েছে, নাকি রাজতন্ত্রকে বুঝিয়েছে? এটা কি বুঝিয়েছে ওইটা আপনার কাছে জানতে চেয়েছে। আপনার কাছে শুধু ভাবার তো মানে অর্থটা কি এটা জানতে চেয়েছে। তাইলে এখানে সঠিক অ্যান্সার হবে মাৎসনে। মাৎস্য মানে মৎস্য থেকে এসেছে, তাই বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলা এটাকে বুঝিয়েছে। ওই যে শশাঙ্কের মৃত্যুর 100 বছর পর পর্যন্ত বাংলায় যে অরাজক অবস্থা চলে, তার সাংকেতিক নামই হলো এই মাৎসনে। শশাঙ্কের মৃত্যুর 100 বছর পর পর্যন্ত বাংলায় যে অরাজক অবস্থা চলে, তার সাংকেতিক নাম মাৎসনে। তখন প্রভাব প্রতিপত্তি ছিল, বড় রাজারা ছোট রাজাদেরকে রাজনীতি করার সুযোগ দিত না, বলতো যে তোরা হচ্ছে বাচ্চা, হ্যাঁ, মুখ টিপলে হচ্ছে দুধ বের হবে, এই সমস্ত কথা বলে বলে তাদেরকে দূরে রাখতো। হ্যাঁ, তোমরা হচ্ছে এনসিপি, সরি, তোমরা হচ্ছে ছোট মানুষ, তোমরা এটা এটা করা ঠিক হবে না, তোমরা হচ্ছে পড়াশোনা করো, হ্যাঁ, স্কুলে ফিরে যাও, রাজনীতি করলে এগুলো আমরা করবো, আমরা খুব অভিজ্ঞ, এই সমস্ত কথা বলে তরুণ যারা নেতৃত্ব ছিল তাদেরকে স্কিপ করা হতো। এই হচ্ছে বিষয়। মাৎসনের সময়কাল কোন যুগে দেখা যায়? আসেন, মাৎসনের সময়কালটা কোন যুগে দেখা যায়? অ্যান্সার করেন তো দেখি। জোনাকি পোকা অ্যান্সার করেছেন মিথিলা আনিসা আপু, তারপরে হচ্ছে রাহা ভুইয়া, রোকসানা আক্তার, তারপর নাসরিন সুলতানাম। দেখি আপনাদের কিছু কমেন্টও পড়ি, আপনাদের কিছু কমেন্টও পড়তে হয়। এই একটা না ক্লাস নিলে অনেকের আবার মাথার উপর দিয়ে হেলিকপ্টার যাওয়ার মতো হয়, যে ভাইয়া আমি কিছু বুঝতেছি না। দেখেন, শাহানা আক্তার সঠিক অ্যান্সার করেছেন, খোরশেদ, তারপর হচ্ছে নবী হোসাইন, তারপরে যে রায়হান রাফি, রাবেয়া রহমান, রঞ্জয় রায়, মানসুরা খান, নাকি মানসুরা, হ্যাঁ মানসুরা খান, বিপারানি, কে আর সুজন, শাহাদাত মারিয়া, লাবনী ইসলাম, মুস্তাফিজুর রহমান, তারপর হচ্ছে আমাদের শারমিন আক্তার, তারপরে রাফি। থ্যাংক ইউ সো মাচ। তো যারা সঠিক অ্যান্সার করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি মনোযোগী। তাহলে মাৎসনে যেটা হয়েছিল সেটা হচ্ছে পাল যুগের পূর্বে, এই পাল যুগের কিছুকাল আগে মাৎসনে এটা হয়েছিল। এই মাৎসনের অবসান ঘটিয়েছেন যিনি, মাৎসনের অবসান
ঘটান যিনি, ঘটান গোপাল। ঠিক আছে, এই সেই গোপাল যিনি মাৎসনের অবসান ঘটিয়েছিলেন। ঠিক আছে, এবং তিনি একটা বংশ প্রতিষ্ঠা করেছিলেন গোপাল। ওই বংশটার নাম হচ্ছে পাল বংশ। হ্যাঁ, পাল যুগের এই বংশ। তারপরে মাৎসনের অবসান ঘটান কে? একই কথা। মাৎসনের অবসান ঘটান কে? 37তম বিসিএস এর প্রশ্ন। মাৎসনের অবসান ঘটান কি ধর্মপাল নাকি গোপাল, দেবপাল নাকি মহিপাল? সাধারণত পালদের কিছুকাল আগে এই মাৎসনে ঘটেছিল আমার এই বাংলায়। আইন শৃঙ্খলার বিশৃঙ্খল অবস্থান তৈরি হয়েছিল, মব সৃষ্টি হয়েছিল এই বাংলায়। এই মাৎসনেকে শক্তভাবে দমন করেছিলেন যিনি, তার নাম কি? কমেন্টে জানিয়ে দেন। বলেন। মানসুরা আপু, রাবিয়া রহমান, রোমানা আক্তার, ইভা, শাহাদাত, রাফি, যারা অ্যান্সার করতেছে তারা বারবার করতেছে, যারা করে না তারা শুধু দেখতেছে। এই যে আমেনা বেগম অনেক পরে, ইভা আপু থ্যাংক ইউ সো মাচ, নাসরিন সুলতানা আপু থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাইলে সঠিক অ্যান্সার হলো গোপাল। যারা গোপাল দিয়েছেন তাদেরটাই হয়েছে। মাৎসনের অবসান ঘটান যিনি, তিনি হচ্ছেন গোপাল। মাৎসনের অবসান ঘটান যিনি, তিনি হচ্ছেন গোপাল। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে? বাংলায় দীর্ঘস্থায়ী যে রাজবংশ সেটা হচ্ছে পাল রাজবংশ। এই পাল বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন এটা আপনারা কমেন্টে জানিয়ে দেন। আর বলতে হবে পাল যুগটা কত সাল থেকে কত সালে শুরু হয়েছে। যেমন পাল যুগটা ঐতিহাসিকরা বলেছেন 750 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে 1161 সালে। তাহলে মাইনাস করলে আমরা কত পাই? 411 বছর। তার মানে বাংলায় দীর্ঘস্থায়ী। তাহলে বাংলায় দীর্ঘস্থায়ী রাজবংশ যেটি, সেটাই হচ্ছে এই পাল বংশ। তাহলে বলেন, পাল বংশের প্রতিষ্ঠাতা আসলে কে ছিল? বাহ, জি, সাদিকুর রহমান, শফিউল্লাহ, খুরশেদ আলম, তাজকিয়া আপু থ্যাংক ইউ সো মাচ। নতুন নতুন যারা আছেন কমেন্ট করতেছেন না, তারা কমেন্ট করে খুব ভালো লাগে যে না আসলে সবাই অ্যাক্টিভ। এখানে যতজন আছেন সবাই অ্যাক্টিভ থাকলে খুব ভালো লাগে। আর ক্লাসে রিঅ্যাকশন ইউজ করবেন, তাহলে নোটিফিকেশন পাবেন, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। বলেন, এই ক্লাস আসলে তো আপনারা কতটুকু গুরুত্ব দিয়ে করতেছেন আমি জানি না, ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। জি, জাহানারা কুলসুম, সুমাইয়া আক্তার, আমাদের সঞ্জিদা আক্তার, নাসরিন সুলতানা থ্যাংক ইউ, মিথিলা, আনিস। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যারা গোপালকে দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। গোপাল, পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে? তিনি হচ্ছেন গোপাল। পরের প্রশ্ন, বাংলার জনগণের ভোটে নির্বাচিত প্রথম রাজা কে? এই প্রথম বাংলায় ভোটের মাধ্যমে রাজা নির্বাচিত হয়েছে। 40তম বিসিএস এর প্রশ্ন, বাংলার জনগণের ভোটে নির্বাচিত প্রথম রাজা কে ছিলেন? গোপাল, ধর্মপাল, শশাঙ্ক নাকি লক্ষণ সেন? কে বাংলার প্রথম ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছেন বা রাজা হয়েছেন? আপনারা কি জানেন? মনে রাখতে হবে, বাংলায় সর্বপ্রথম ভোটে নির্বাচিত যিনি রাজা হয়েছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন এই সেই গোপাল। বাংলাদেশের জনগণের ভোটে প্রথম প্রেসিডেন্ট, মনে রাখবেন, প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট কে ছিলেন? যদি বলা হয় প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট, তাহলে তিনি হচ্ছেন জিয়াউর রহমান। উনি হচ্ছেন কে? জিয়াউর রহমান। তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। প্রেসিডেন্টরা এই পর্যন্ত কেউ নির্বাচিত হন নাই, এই প্রথম নির্বাচিত হয়েছিলেন জিয়াউর রহমান। আর যদি বলা হয় প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে? তখন সেটা হবে বেগম খালেদা জিয়া। তিনি হচ্ছেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী বাংলাদেশের নির্বাচিত। ঠিক আছে, বাংলাদেশের প্রথম মহিলা নির্বাচিত প্রধানমন্ত্রী যিনি, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। আর বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট যদি বলা হয় তখন হবে জিয়াউর রহমান।
শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, কিন্তু উনি নির্বাচিত না, ওনাকে সিলেক্ট করা হয়েছিল সিলেকশনে, উনি নট ইলেকশনে। তাহলে ইলেকশনে যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি হচ্ছেন জিয়াউর রহমান। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী না, মহিলা না। তাহলে বাংলাদেশের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী যিনি, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। কি মজা, মজা না? এরকম মিলিয়ে পড়তে হবে, আপনাকে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে, শুধু এক লাইন পড়লে হবে না। যারা মনে করেন যে ভাইয়া শুধু পড়ান এক লাইন এক লাইন, তাড়াতাড়ি শুধু স্কিপ করে যান, শুধু স্কিপ করে যান, তাহলে 10 মিনিটে ক্লাস শেষ। 10 মিনিট আপনি এখানে ক্লাস করার দরকার কি? কষ্ট করে যেহেতু আমার ক্লাসে যুক্ত হয়েছেন, এখান থেকে কিছু শিখেন, কিছু নিয়ে যান। এটা মূলত হচ্ছে আমাদের নতুন ভাই বোন যারা আছেন, তারা যারা হচ্ছে ভর্তি হয় তাদের সুবাদে কিন্তু আপনার ক্লাসগুলো পাচ্ছেন। ঠিক আছে, আমাদের এখানে অনেক ভাই বোন যুক্ত হয়েছেন যারা কিন্তু আমাদের ফ্রি ক্লাস নয়, তারা অলরেডি ভর্তি হয়ে আছেন, তারা কিন্তু ফ্রি ক্লাস দেখেই কিন্তু ভর্তি হয়েছেন, তাই না? সুতরাং আপনারা যারা নতুন আছেন, তারা এখনো ভর্তি হন নাই, আমি রিকোয়েস্ট করব আজকের মধ্যে আপনি ভর্তি হন, এই লাইভ ক্লাসের মধ্যে ভর্তি হন। ঠিক আছে, এত টাকা নাই যে যত টাকা আছে, কত টাকা আছে, যত টাকা আছে তত টাকা দিয়ে আপনি ভর্তি হবেন, আর বাকি টাকা পরে দিবেন। পড়াশোনার ক্ষেত্রে কখনো কার্পণ্য করবেন না। এবার আসেন আমরা পরের প্রশ্নে যাই। গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা? গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা? সেন বংশ? না, সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন, তার মানে এটা হচ্ছে না। পাল বংশ? ইয়েস, গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। গুপ্ত? না, কারণ গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, তার মানে প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত এই গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে কি চন্দ্র, শুধু চন্দ্র কোনো বংশ নাই, চন্দ্র মানে সূর্য, এরকম কোনো বংশ নাই। তার মানে সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে পাল বংশ। এই পাল বংশটা প্রতিষ্ঠাতা যিনি, পাল বংশের প্রতিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন এই গোপাল। অনেক চালু মাল ছিল, অনেক এক্সপার্ট লোক ছিলেন, যার কারণে তার বংশধররাও খুব এক্সপার্ট হয়েছে। ঠিক আছে, এবং বাংলাকে দীর্ঘকাল শাসন করেছে। তারপরে আসেন, পাল শাসনামলে প্রধান ধর্ম কি ছিল? পাল যুগের মানুষরা কোন ধর্মের অনুসারী ছিল? হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্ম নাকি ইসলাম ধর্ম? তখন আসলে ইসলাম ধর্মের অত প্রভাব প্রসার ছিল না, হিন্দু ধর্মের প্রসার ছিল না, তবে ওই সময় মুসলিমরা ছিল, তবে অল্প পরিমাণে, একবার অল্প পরিমাণে ছিল এই বাংলায়। তবে পাল যুগে সবচেয়ে বেশি যে ধর্মের লোক পাওয়া যায় সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের লোক পাওয়া যায়। তাইলে পাল যুগ নয়, শুধু শুধু পালরা নয়, যারা মৌর্য ছিল তারাও কিন্তু বৌদ্ধ ধর্মের ছিল, যারা গুপ্ত বংশের ছিল তারাও বৌদ্ধ ধর্মের ছিল। আবার এই যে রাজা শশাঙ্কের কথা আমরা বলেছি, তিনিও কিন্তু বৌদ্ধ ছিলেন। আবার এই যে দেব পর্বত, এই দেব পর্বতের যারা শাসক ছিল তারাও বৌদ্ধ ছিল। তার মানে এরা সবাই কি ছিল? বৌদ্ধ ধর্মের অনুসারী। বৌদ্ধ ধর্মের অনুসারী হচ্ছেন এরা, বৌদ্ধ ধর্মের অনুসারী যারা, তারা হচ্ছে ওনারা। ক্লিয়ার না ভাই? ক্লিয়ার? এটা লিখে নেন, পরীক্ষাতে আসে। আর বাংলাদেশে যারা হিন্দু, এই হিন্দু কারা ছিল? যেমন হিন্দু একটা রাজবংশ ছিল যেটা হচ্ছে সেন বংশ। সেন বংশ এইটাই একটাই ছিল হিন্দু রাজবংশ। এরপরে আর হিন্দুদেরকে ক্ষমতায় আসতে দেয়নি। ঠিক আছে, হিন্দু যারা হচ্ছে সেন বংশের অনুসারী, সেন বংশের লোকজন যে ধর্মের অনুসরণ করতেন সেটা হলো হিন্দু ধর্ম। তারপরে দেখেন এখানে আছে ধর্মপাল কি ছিলেন? ধর্মপাল গোপালের পিতা ছিলেন না গোপালের ছেলে ছিলেন, দেবপালের পুত্র ছিলেন নাকি সেনের রাজা ছিলেন? আচ্ছা, ধর্মপাল পাল যুগের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন, এটা কিন্তু অপশনে যেহেতু শ্রেষ্ঠ রাজার অপশনটা নাই, তার মানে তিনি হচ্ছেন একজনের ছেলে ছিলেন। কার ছেলে? তিনি হচ্ছেন গোপালের ছেলে ছিলেন।
তার মানে পাল যুগের সর্বশ্রেষ্ঠ শাসক এই সেই ধর্মপাল, যিনি গোপালের ছেলে। তার একটা নিদর্শন আছে পাহাড়পুরে, এটার নাম হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধ বিহার। এই যে পাহাড়পুরের বৌদ্ধ বিহার, এটার নাম কিন্তু চেঞ্জ হয়েছে, এটাকে এখন বলা হয় সোমপুর বিহার। বলেন তো এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলাতে অবস্থিত। এই সে নওগাঁ জেলাতে অবস্থিত পাহাড়পুরের বৌদ্ধ বিহার অথবা সোমপুর বিহার। এই বিহারটা হচ্ছে উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড়, উপমহাদেশের সবচেয়ে বড়, উপমহাদেশের সবচেয়ে বড় বিহার যেটি, এটার নামই হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধ বিহার। পাহাড়পুরের এই বৌদ্ধ বিহারটি উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় বিহার। আমাদের এই উপমহাদেশের মধ্যে প্রথম যে বিশ্ববিদ্যালয় হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, মনে রাখবেন এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা, এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে এসে থাকতেন। উপমহাদেশের মধ্যে বা পৃথিবীর মধ্যে প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় যেটা, সেটা কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়, এটা ভারতে অবস্থিত। তো এর স্টুডেন্টরা যেখানে থাকতেন বা বৌদ্ধ ধর্ম চর্চা করতেন যেখানে থাইকা, সেটাই হচ্ছে সোমপুর বিহার। এখানে আইসা হচ্ছে তারা চর্চা করতেন বিভিন্ন সাহিত্য। ক্লিয়ার হুসেন আহমেদ? আলহামদুলিল্লাহ ক্লিয়ার বা এটা খুব ভালো লাগছে আপনারা আমার সাথে আছেন। এই সময় দেখেন আপনাদের অনেক ফ্রেন্ড ঘুমায়, অনেক ফ্রেন্ড কিন্তু ঘুমাচ্ছে, কেউ হচ্ছে মুভি দেখছে। আজকে শনিবার, কিছুক্ষণ পরে সে প্রাইভেট পড়াতে যাবে, এখন ঘুম দিচ্ছে, বলছে আগে শরীর ঠিক করি তারপরে হচ্ছে দুনিয়া। বা উনি ওনার জায়গাতে ঠিক আছে, কিন্তু কিছু পেতে হলে যে দিতে হয় এটা মনে হয় উনি ভুলে গেছে। আপনারা এই যে পরিশ্রম করে আমার এই ক্লাসগুলো করছেন, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ এটার উত্তম যাজা দিবে। অবশ্যই আল্লাহ মানুষের পরিশ্রম অনুযায়ী তার পারিশ্রমিক দেয়। আপনি পরিশ্রম না করিয়া রসের গোল্লা খাবেন, ইম্পসিবল। আপনি হচ্ছে বিসিএস ক্যাডার হয়ে যেতে চান, দৈনিক 3 বেলা ঘুমায়া, সকালেও ঘুমান, রাতেও ঘুমান, আবার দুপুরে খাবার খায়া আবারও ঘুমান, রাতে পুরোটা রাত ঘুমান, ঘুমিয়ে সকালবেলা আবার রেস্ট নেন 1-2 ঘন্টা। আবার অনেকে রাতে ঘুমায় না, 2টা-3টা পর্যন্ত জেগে থাকে। থাইকা হচ্ছে এই রাতের বেলা হচ্ছে দেখা যায় ঘুমটা অসমাপ্ত রেখে দিনের বেলা হচ্ছে এটার উপরে প্রভাব পড়ে। না হয় দিনটা সুন্দর, না হয় রাতটা সুন্দর। যারা এই এলোমেলো লাইফ লিড করছেন তারা কিন্তু বিপদে আছেন। আসেন, পাল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? গোপালকে, ধর্মপালকে, দেবপালকে, মহিপালকে। তাহলে মনে রাখতে হবে, পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা প্রথম রাজা যিনি, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন এই গোপাল। আর পাল যুগের বা পাল সাম্রাজ্যের সর্বশেষ রাজা যিনি, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মদন পাল। এই মদনের মদনামির কারণে পাল যুগের 400 বছরের ইতিহাস খতম। ফ্যামিলিতে সবাই বলদ হইতে হয় না, সব মদন হইতে হয় না, একটা মদন যথেষ্ট পুরো ফ্যামিলিকে শেষ করে দিতে। এই পাল যুগের মদন পাল, যার মদনামির জন্য 400 বছর ইতিহাস খতম হয়ে গেছে। পালরা এত শক্তিশালী ছিল, তার প্রভাব প্রতিপত্তি ছিল, এই পালের নামে গোপালগঞ্জের নামকরণ করা হয়েছে। গোপালগঞ্জ। আবার এই পাল যুগের প্রভাব এখনো আছে। যেমন পালের নামেই সুন্দরবনের পাশে একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে ভারতের সহায়তায়। এটার নাম দিয়েছে কি? রামপাল বিদ্যুৎ কেন্দ্র, তাই না? এই যে রামপাল বিদ্যুৎ, বলেন এটা কোথায়? রামপাল বিদ্যুৎ কেন্দ্র আমাদের সুন্দরবনের পাশে। এটা মূলত ভারত পরিকল্পিতভাবে এখানে তৈরি করেছে, বলছে যে এটা আপনাদের অনেক উপকার হবে। তার অর্ধেক শেয়ার হচ্ছে ভারতের, কিন্তু বাংলাদেশে হচ্ছে মানে যত বর্জ্য আসবে। তো এই হচ্ছে বিষয়। আসেন পরের প্রশ্নে যাই আমরা। আর ধর্মপালের রাজধানী কোথায় ছিল? ধর্মপালের রাজধানীটা আসলে কোথায় ছিল? যিনি পাল যুগের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন, সেই ধর্মপালের রাজধানীটা যেটা ছিল সেটা হচ্ছে মগধে এই ধর্মপালের রাজধানীটা ছিল। ঠিক আছে, অনেকে দিয়ে দিবে নওগাঁতে,
যে ভাইয়া, অথবা বিক্রমপুর মাইনে দিয়ে আসবে, পাটালিপুত্র দিয়ে আসতে পারে অনেকে। তারপরে পাল আমলে বিখ্যাত শিক্ষা কেন্দ্র ছিল কোনটি? পাল আমলে বিখ্যাত শিক্ষা কেন্দ্র কোনটি ছিল? হ্যাঁ, নামও মদন, কামেও মদন। আপনি আপনার ফ্রেন্ডকে, কার সম্পর্কে এরকম চিন্তা ভাবনা করছেন, তাকে মেনশন দেন যে তুমি হচ্ছে পাল যুগের সর্বশেষ শাসক। ঠিক আছে, নাম বলবেন না। যখন সে উল্টাপাল্টা করবে, পড়াশোনা করবে না, আপনার কথা শুনবে না, আপনাকে খাওয়াবে না, তখন আপনাকে বলবেন তুই হচ্ছিস পাল যুগের সর্বশেষ শাসক। বাস। এখন সে তো বুঝবে না, প্রথম রিয়াকশন দিবে না। সে যদি আবার পড়াশোনা করে, নেট পেন্ট ঘাটে, কি বলে কি বলে, তখন দেখো যে আরে আরে স্মার্টলি গালি, আমি পাল যুগের সর্বশেষ শাসক না তুই। তো এই হচ্ছে বিষয়। পাল আমলে বিখ্যাত শিক্ষা কেন্দ্র ছিল কোনটি? পাল আমলে বিখ্যাত শিক্ষা কেন্দ্র ছিল যেটি, সেটা হচ্ছে সেই বিক্রমশিলা। সেই বিক্রমশিলা বা বিক্রমপুর, এটা হচ্ছে বিখ্যাত একটা শিক্ষা কেন্দ্র ছিল, তক্ষশিলা না। ঠিক আছে, তক্ষশিলা নয়, এখানে হচ্ছে বিক্রমশিলা। এটাই হচ্ছে পাল আমলের বিখ্যাত শিক্ষা কেন্দ্র। তারপরে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন কে? পাল আমলে এখানে বৈশা বৈশা হচ্ছে বৌদ্ধ ধর্মের লোকজন পড়াশোনা করতেন। মূলত ধর্মীয় যে গ্রন্থগুলো, এই ধর্মীয় গ্রন্থগুলোই তারা হচ্ছে পড়াশোনা করতেন। তাইলে এটা প্রতিষ্ঠা করেছেন যিনি, তার নামে হচ্ছে বিক্রমশিলা। ঠিক আছে, বিক্রমশিলা মহাবিহার এটা প্রতিষ্ঠা করেছেন কে? বিক্রমশিলা। মানে যে প্রখ্যাত বিখ্যাত ব্যক্তির নামে ভবনের নাম হয়, যেমন কার্জন হল, শহীদুল্লাহ হল, সলিমুল্লাহ মুসলিম হল, ব্যক্তির নামে, তখনও ব্যক্তির নামে কিন্তু করা হতো। আমার নামে স্কুলের নাম দে, রাস্তার নাম দে, ব্রিজের নাম দে আমার নামে। তখনও কিন্তু এই যে মানুষের একটা আগ্রহ কাজ করত। ঠিক আছে, নিজেকে মানে ডিসপ্লে করার মোহটা তখনও ছিল। তার মানে মানুষের মোহ চেঞ্জ হয় না, হয়তো সময় চেঞ্জ হয়, তারপরে হচ্ছে গতি চেঞ্জ হয়, প্রকৃতি চেঞ্জ হয়, তারপরে মানুষের হাইট হয়তো চেঞ্জ হয়, কালার চেঞ্জ হয়, কিন্তু মানুষের ভিতরটা চেঞ্জ হয় না। মানুষের যে ন্যাচারাল যে বিহেভিয়ার, এগুলা কিন্তু চেঞ্জ হয় না।